নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুবোধ ঘোষের লেখা ছোট গল্প। গল্পের নাম রাতের পাখি। শুনতে থাকুন আজকের গল্প রাতের পাখি। বাগানের পাঁচিলের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা নিম গাছ। এরকম চেহারার নিম গাছ এই পৃথিবীতে অনেক আছে। জঙ্গলে আছে, জাঙ্গালে আছে, সড়কের এপাশে ওপাশেও আছে। ওই যে ফুলগুর ওপারে অনেক দূরে একটা টিলার উপরে সেকেলে একটা কেল্লা বাড়ির ধ্বংস, ইট পাথরের হাড়গোড় ছড়িয়ে পড়ে রয়েছে। সেখানেও ঠিক এমনই চেহারার নিমের একটা জঙ্গল অনেক ছায়া নিয়ে দাঁড়িয়ে আছে। এই নিমের দিকে আশ্চর্য হয়ে তাকাবার কিছু নেই, তাকিয়েও আশ্চর্য হবার কিছু নেই। গয়ার অক্ষয়বাবু কিন্তু তার বাগানে এহেন একটা নিতান্ত সাধারণ ও সামান্য চেহারার নিমের দিকেই অনেকক্ষণ ধরে তাকিয়ে আছেন। কচি নয়, বুড়ো নয়, একটা মাঝারি আকারের নিম গাছ। অক্ষয়বাবু এখন একেবারে ঠিক ঠিক হিসেব করে বলে দিতে পারবেন। যদি আজকের এই ফাল্গুন মাসটাকেও হিসেবের মধ্যে ধরা হয়, তবে এই নিমের বয়স হল 8 বছর 1 মাস। গত 1 বছরের মধ্যে একটা দিনও অক্ষয়বাবু তার বাড়ির পিছনের এই বাগানে সকালে, দুপুরে বা বিকেলের কোনো ক্ষণেও বেড়াতে আসেননি। মাত্র 1 বিঘে জমি নিয়ে সবজি ও ফুলের একটা বাগান, মস্ত বড় চেহারার একটা কদম আছে, আর ছোট ছোট চেহারার কয়েকটা আমলিচু পেয়ারা আর আলু বোখরা আছে। লোকের চোখে এমন কিছু বাহারে বাগান নয়, কিন্তু অক্ষয়বাবুর কাছে খুবই আদুরে বাগান। রিটায়ার করবার পর অক্ষয়বাবুর জীবনের অবসর নিতান্ত একটা আলস্য হয়ে নেতিয়ে পড়েনি। এই বাগানে তার শ্রান্ত জীবনের অচঞ্চল অবসরের প্রাণটাকে নতুন একটা আগ্রহ আর ব্যস্ততা দিয়ে একটু চঞ্চল করে রেখেছে। সন্ধ্যাবেলা দেখে গেলেন গোলাপের কুঁড়ি সামান্য একটু ফুল্ল হয়েছে, পাপড়ির মুখটা সামান্য একটু খুলেছে। সকাল হতেই সব কাজের আগে একবার বাগানে এসে দেখে যান কুঁড়িটা ফুটল কিনা। যদি দেখা যায় ফুটেছে কুঁড়ি, বেশ উৎফুল্ল হয়ে আসছে, সেই গাজীপুরি গোলাপ, তবে আবার অন্য সব কাজের আগে একবার ঘরের দিকে ফিরে আসবেন আর ঘরের ভিতরের দিকে তাকিয়ে বলে উঠবেন, গাজীপুরি গোলাপ এবার ফুটতে শুরু করেছে সুচারু। রেলওয়ে সার্ভিসে ছিলেন অক্ষয় মিত্র পুরো 40টি বছর। সে জীবন ছিল নিরন্তর দৌড়াদৌড়ি জীবন। মাসের 15টা দিন ট্রেনেই কেটেছে, সঙ্গে কাগজপত্রের ফাইলের বোঝা আর সঙ্গী একজন চাপরাশি। এক স্টেশনে ট্রেনে উঠেছেন আর অন্য স্টেশনে নেমে বুকিং অফিসের খাতায় যত সব হিসেবের কিলবিলে অঙ্কের যোগ বিয়োগের পরীক্ষা করেছেন। না, এখন আর হিসেবও নয়, অঙ্কও নয়, আর নিরন্তর ট্রেন যাত্রার ঝাঁকুনিও নয়। এখন তিনি নিজের ইচ্ছায় আস্তে আস্তে হাঁটেন। যখন খুশি তখন বাগানের ঘাসের ওপর থমকে দাঁড়ান আর দেখতে থাকেন ওই ছোট্ট কপি ক্ষেতের খাদ দিয়ে কলকল করে জল গড়িয়ে যাচ্ছে। কুয়ো থেকে জল তুলছে আর ঢালছে বিশেশ্বর, বিশু মালি। কিন্তু কোনো দিনও তিনি এই নিমের দিকে কখনো চোখ তুলে তাকিয়েছেন কিনা সন্দেহ। তাকিয়ে থাকলেও ঠিক এরকম দুটো অদ্ভুত স্নেহাক্ত বিস্ময়ের চোখ নিয়ে নিশ্চয় তাকাননি। বাগানের পাঁচিলের ঘেঁষা একটা নিম গাছ, এটা বাগানের চেহারার বাহার বাড়িয়ে তোলেনি। বাগানটার কাছেও এই নিম গাছটা নিশ্চয় একটা শোভাও নয়, তার চেয়ে অনেক বেশি শোভা ধরে ওই কদম। ভাদ্র মাসের বৃষ্টির জলে ছোঁয়া পেয়ে তখন নতুন কোরকে ছেয়ে যায় গাছটা। তবে এই 1 বছরের মধ্যে একদিনের জন্যও বাগানে বেড়াতে আসেননি অক্ষয়বাবু। তার কারণেই যে এই একটা বছর তার বুকের ভিতরে যেন শুধু শুকনো ধুলো উড়েছে,
আর চোখের কাছে ভেসেছে ভয়ানক এক ছাই ছাই শূন্যতা। অমল, অক্ষয়বাবুর একমাত্র ছেলে। সেই অমল আর নেই। প্রায় 1 বছর হলো অমল একদিন অক্ষয়বাবুর এই বাড়ির সব আনন্দ মিথ্যে করে দিয়ে চলে গেছে। অদ্ভুত একটা জ্বর। সে জ্বরের মতিগতির রহস্য কোনো ডাক্তারই ধরতে পারলেন না। পুরো 3 দিন সেই জ্বরে বেহুশ হয়ে থাকবার পর শেষে মরেই গেল ছেলেটা। 28 বছর বয়সের ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে। মাত্র 2 বছর আগে যে ছেলের বিয়েও হয়ে গিয়েছিল, যার বউ 22 বছর বয়সের একটা মেয়ে। সেই তপতিও এখন এই বাড়ির একটা ঘরের ভিতরে চুপ করে একটা চেয়ারের উপর বসে লেজ বুনছে। আজ যে আবার হঠাৎ পুরো 1 বছর পরে বাগান দেখতে বের হয়েছেন অক্ষয়বাবু, তার কারণ এই নয় যে তিনি নিজেই জোর করে নিজেকে বারান্দার চেয়ার থেকে তুলে ধরেছেন আর হাঁটিয়ে হাঁটিয়ে বাগানের ভিতরে নিয়ে এসেছেন। আজও তার বুকের ভিতরে শুকনো ধুলো উড়ছিল, কিন্তু ওই তপতির একটা কথা শুনেই যেন সেই ধুলো হঠাৎ একটু থিতিয়ে গেল। তপতি নিজেই এসে বলে গেল, বাবা, আপনি এরকম চুপ করে বসে থাকবেন কেন? অন্তত এই বাগানে একটু ঘুরে ফিরে বেড়ালেও তো পারেন। কথাটা সুচারুও শুনতে পায়। ঘরের ভিতর থেকে বের হয়ে এসে তপতির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন সুচারু। চিকচিক করে সুচারুর 2 চোখ, যেন তারও প্রাণের একটা দীর্ঘশ্বাসের একটা গুমট আবার একটু ভেঙে গেল। তার ছেলে অমল যে মেয়ের জীবনটাকে এই শূন্যতার মধ্যে বসিয়ে রেখে চলে গিয়েছে, সেই মেয়ে নিজেই উঠে এসেছে আর এই বাড়ির স্তব্ধ প্রাণটাকে বাগানের হাওয়াতে বেড়াতে যাবার জন্য অনুরোধ করছে। তপতির অনুরোধের কথাটা শুনে অক্ষয়বাবুর নিদারুণ বিষাদের ওই মুখেও যেন একটা সান্ত্বনার হাসি ফুটে ওঠে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি মা। তোমার লেজ বুনতে বোধহয় আরো অনেক সুতো লাগবে। হ্যাঁ বাবা, যা ছিল সব পুড়িয়ে গেছে। রঙিন সুতো কিনে আনবো? খুব সুন্দর রেশমি সুতো। আনুন বাবা। হ্যাঁ, আনুন। তখনই চাকর গোবিন্দকে ডাক দিয়ে আর টাকা দিয়ে বাজারে পাঠিয়ে দিলেন অক্ষয়বাবু। সবচেয়ে ভালো রেশমি সুতো, দাম যাই হোক না কেন, এক্ষুনি যেন কিনে নিয়ে আসে। তারপর উঠে এসে বাগানে বেড়াতে শুরু করেছেন। তারপর এই নিম গাছের দিকে তাকিয়েছেন, থমকে দাঁড়িয়েছেন। মনে পড়েছে অক্ষয়বাবুর সে বছর ছুটিতে রুড়কি থেকে চারা নিয়ে এসে নিজের হাতেই পাঁচিলের এইখানে পুঁতে দিয়েছিল অমল। অক্ষয়বাবুও তখন বাগানের ঠিক এইখানেই দাঁড়িয়ে ডালিমের গাছটাকে দেখছিলেন, আর অমলকে দেখতে পেয়েই হেসে ফেলেছিলেন। ওটা কিসের চারা অমল? নিমে চারা বাবা। এত গাছ থাকতে নিম কেন? শুনেছি নিমের হাওয়া খুব ভালো। আজ সেই অমল নেই, কিন্তু ওর পোতা ওই নিম গাছটা আছে, যে গাছটা কোনো দিন অক্ষয়বাবু সামান্য শুধু একটু চোখ দিয়ে দেখার আদরও পায়নি। সেই গাছটা আজ যেন অক্ষয়বাবুর 2 চোখের সব আদর কেড়ে নেবার জন্যে আস্তে আস্তে মাথা দোলাচ্ছে। নিমের গোড়াতে অনেক আগাছার ভিড়, আর তারই ভিতর থেকে মাথা তুলে বের হয়ে এসেছে তেলাকুচার লতা। নিমটার গা বেয়ে উঠে তেলাকুচার লতাগুলি নিমের পাতা ভরা মাথাটাকে ছেয়ে ফেলেছে। ঝুলে ঝুলে হাসছে তেলাকুচার টুকটুকে লাল লাল পাকা ফলগুলো। 2টো টিয়ে পাখিও এসেছে নিমের ডালে বসেছে। পাকা তেলাকুচা খেয়ে খেয়ে টিয়ের খুশির প্রাণের ডাকও বেজেই চলেছে। যে টিয়ের ডাকের শব্দ কোনোদিনও শুনতে ভালো লাগেনি, সে টিয়ের ডাক শুনতেও আজ বেশ ভালোই লাগে। কিন্তু এই নিমের কথাটা তপতির কাছে গল্প করে না ফেলাই ভালো। শুনলে তপতির মন আবার নিঝুম হয়ে যাবে, মুখটা করুণ বিষাদে ভরে যাবে। দোতলার যে ঘরটা তপতির ঘর, তারই জানালার কাছে দাঁড়িয়ে আছে এই নিম গাছ। যদি ঝড়ের বাতাসে খুব বেশি জোর থাকে আর এই নিমের মাথাটাকে একটু বেশি দুলিয়ে দেয়,
তবে একটা ডালের পাতা যে সত্যি তপতির ঘরের জানালাটাকে ছুঁয়ে ফেলবে, তখন তো তপতির ওই শান্ত দুটো চোখ আনমনা হয়ে এই নিমেরই দিকে তাকিয়ে থাকবে। চোখ দুটো ঝাপসা হয়ে যাবে। তপতিকে না বলাই ভালো যে এই নিমের চারাটা একদিন অমল নিজের হাতেই পুঁতেছিল। অমল মারা যাবার পর এই 1 বছরের মধ্যে শুধু একবার মাত্র, এই 3 মাস হলো তপতি দুমকার বাড়িতে গিয়ে মাত্র 10টা দিন ছিল। কথা ছিল সেখানে 1 মাস থাকবে তপতি, কিন্তু তপতি যেন দুমকার বাড়ি 9টা দিন কোনো মতে সহ্য করেছে, তারপর একটা দিন শুধু ছটফট করেছে এবং তার পরের দিনেই আবার গয়াতেই ফিরে এসেছে। তপতিকে গয়াতে পৌঁছে দিয়ে গিয়েছেন তপতির দাদা সত্যেন। সত্যেন দুঃখ করে বলেছে, অনেক করে বলেছি, কিন্তু তপতি আর থাকতে চাইল না। দুমকার বাড়ি তপতির দাদা সত্যেনের বাড়ি। সেখানে তপতির বৌদি আছেন, সত্যেনের 3টে ছেলে মেয়ে আছে। 3 বছর আগে একদিন যে বাড়িতে ওই সত্যেনই তার বোন তপতির বিয়েতে সম্প্রদানের মন্ত্র পড়েছে, সে বাড়িতেও থাকতে শান্তি পেল না তপতি। ছুটে চলে এলো গয়ার এই বাড়িতে, যে বাড়িতে ওরই স্বামী অমলের যত স্মৃতির ছোঁয়া আজও লেগে রয়েছে। এটা কল্পনাও করতে পারেননি অক্ষয়বাবু, সুচারুও পারেননি। তাদের শোকের বেদনার মধ্যেও যেন একটা অপরাধের লজ্জা কাঁটার মতো বিঁধেছিল। অমল তো গেল, তপতির ভাগ্যটাকেও তো শূন্য করে রেখে গেল। তপতিকে সান্ত্বনা দেবার ভাষাটাও যেন কোনো যুক্তি খুঁজে না পেয়ে এলোমেলো একটা অর্থহীন অনুনয়ের প্রলাপ হয়ে ওঠে। সেই তপতি নিজেই শান্ত হয়েছে, আর এই বাড়ির বাপ মার শোকার্ত প্রাণটাকেও যেন একটা সান্ত্বনা দিয়ে যেমন বিস্মিত তেমনই শান্ত করেও দিয়েছে। দুমকা থেকে সত্যেনও কয়েকবার চিঠি লিখে অক্ষয়বাবুর 70 বছর বয়সের প্রাণে একটা নতুন সান্ত্বনা ছড়িয়ে দিয়েছে। তপতি এখন আপনাদেরই মেয়ে, ওর তো নিজের বাবা মা কেউই নেই, কাজেই আপনাদের কাছে থাকতে পারলেই তপতি যে শান্ত হবে আর শান্তি পাবে তাতে কোনো সন্দেহ নেই। সুচারুর কাছে কথাটা বলতে গিয়ে অক্ষয়বাবুর চোখ ছলছল করে উঠেছিল। ছেলে গেল, কিন্তু মেয়ে পেলে সুচারু? বাইরের লোক হঠাৎ এই বাড়িতে ঢুকে সোজা ভিতরের বারান্দায় এসে দাঁড়ালে দেখতে পাবে সত্যি এক মেয়ে তার বাবার চেয়ারের কাছে একটা বেতের মোড়ার ওপর চুপ করে বসে আছে আর লেজ বুনছে। আর বিকেলবেলা যদি সোজা দোতলাতে গিয়ে একটা ঘরের ভিতরে কেউ উঁকি দেয়, তবে দেখতে পাবে মেয়ে চুপ করে একটা গল্পের বই পড়ছে আর মা তার মাথায় চিরুনি বুলিয়ে দিয়ে চুল বেঁধে দিচ্ছেন। তপতি এখন এই বাড়ির শান্তি, সান্ত্বনা। আর তপতির কাছে এই বাড়ি এখন অফুরান আদর আর যত্ন। 23 বছর বয়সের বিধবা তপতির জীবন চিরকালের নীড় পেয়ে গিয়েছে। অমল যে ঘরে থাকত সেই ঘরে নয়, তপতি থাকে ঠিক তার পাশের ঘরে। অক্ষয়বাবুরও ইচ্ছা আর একটু দূরের কোনো ঘর হলে ভালো হতো। মনে আছে অক্ষয়বাবুর, এই তো সেদিনও এক সন্ধ্যাবেলায় অমলের এই দরজা বন্ধ ঘরের কাছে চুপ করে দাঁড়িয়েছিল তপতি। অক্ষয়বাবুর ভিতরটা মোচড় দিয়ে ওঠে। এগিয়ে গিয়ে তপতির মাথায় হাত বোলাতে থাকেন অক্ষয়বাবু, আর সুচারু এসেই তপতিকে হাত ধরে টেনে নিয়ে গেলেন। চলো, এখন আমার কাছে বসে থাকবে লক্ষ্মীটি। অমলের বইগুলি আলমারিতে তুলে বন্ধ করে রাখা হয়েছে, যেন দেখতে না পায় তপতি। যে আলনাতে অমলের জামা কাপড় থাকতো সেটা এখন অন্য ঘরে। অমলকে মনে পড়িয়ে দেবে এরকমের যা কিছু এখন এই বাড়িতে আছে সবই আড়ালে সরিয়ে দিতে হয়েছে, কিন্তু সরিয়ে দেওয়া সম্ভব হয়নি অমলের ফটোটাকে। এটা তপতির ঘরের দেওয়ালে একটা স্বস্তির স্মৃতির ছবি হয়ে রয়েই গিয়েছে। ওই ফটোটাকে সরিয়ে দেবার কথা কখনো মনেও হয় না অক্ষয়বাবুর। ওটা তো থাকবেই, ওটা না থাকলে আর কি নিয়ে থাকবে তপতি?
ওই ফটো তো তপতির প্রাণের মধ্যে আছে বলেই তপতি এই বাড়িকে চিরজীবনের ঠাঁই করে নিয়েছে। কিন্তু যেন আর কান্নাকাটি না করে তপতি, যেন হঠাৎ চোখ দুটোকে করুণ করে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে 1 ঘন্টা পার না করে দেয়, যেন হাতের লেজ হঠাৎ ফেলে রেখে দুটো উদাস চোখ নিয়ে স্তব্ধ হয়ে বসে না থাকে। তাই এই নিম গাছের কথাটা তপতির কানে তোলবার দরকারও নেই, উচিতও নয়। এখন বরং একবার, হ্যাঁ, মনে হয় আজ নিজেই একবার বাজার ঘুরে এলে ভালো হয়। সুচারুকেও জিজ্ঞেস করলেই বলে দেবে কি কি খেতে ভালোবাসে তপতি। গয়ার বাজারে এখন কমলা লেবু এসে গিয়েছে মনে হয়। বাগান থেকে ফিরে এসে আর ঘরে ঢুকে সুচারুকে জিজ্ঞাসা করলেন অক্ষয়বাবু, তপতি কি এবারও সারাটা শীতকালে খালি পায়েই থাকবে? তুমি তপতিকে একটু বুঝিয়ে বলো, এখনই বলো। আমি আজই বাজারে গিয়ে তপতির জন্য নতুন 1 জোড়া জুতো আনতে চাই। সুচারু বললেন, তুমি আগে নিয়ে এসো তো, তারপর আমি মেয়েকে বুঝিয়ে রাজি করাবই। বাহ, কি চমৎকার পাতা ধরেছে। নিম গাছটার দিকে তাকিয়ে অক্ষয়বাবুর চোখের এত খুশি হবার কোনো অর্থ হয় না। পৌষ মাঘে সব নিমেরই পাতা ঝরে যায়, আর ফাল্গুন চৈত্রে নতুন পাতায় ভরে যায়। ঘন সবুজ, ফিকে সবুজ আর ঘষা তামার মতো রঙের কচি পাতা। অক্ষয়বাবুর মনের মধ্যেই যে স্নেহের বিষয় আছে, সেটাই তার চোখ দুটোকে আশ্চর্য করে দেয়। যখনই বেড়াতে এসে এই নিম গাছের দিকে হঠাৎ একবার তাকান, অমলের সেই চেহারাটাও কত স্পষ্ট মনে পড়ে যায়। চোখে চশমা, গায়ে গেঞ্জি, হাতের ঘড়িটাও আছে। একটা শাবল দিয়ে মাটি ঘুরছে অমল। নিমের চারাটাকে পুঁতে দিয়েই মাটির উপর জল ছিটিয়ে দিল অমল। মাসের পর মাস কেটে যায়। বাগানে বেড়াতে এসে অক্ষয়বাবুর চোখে এই নিমের এক একটা অদ্ভুত কীর্তির কাণ্ড চোখে পড়ে। একজোড়া কালো বুলবুল এসে নিমের পাতার আড়ালে উসকুস করে একটা ডাল থেকে আর একটা ডালে লাফিয়ে লাফিয়ে বসছে, ঘুরছে, আবার খামোকা চমকে উঠছে। আজকাল মাঝে মাঝে তপতিকে সঙ্গে নিয়ে বাগানে বেড়াতে বের হন অক্ষয়বাবু। একদিন নিম গাছের একটা কাণ্ড দেখে হেসে ফেললেন। তপতিও হেসে ফেলল। কোথা থেকে একটা ঘুড়ি কেটে এসে এই নিমের মাথার উপর উঠছে। ঘুড়ি সুতো নিমের পাতা আর ডালে জড়িয়ে গিয়েছে। একদল বাচ্চা ছেলে পাঁচিলের উপর উঠে পড়িমড়ি করে দৌড়ে নিম গাছের দিকে এগিয়ে আসছে। কিন্তু বাচ্চার দল যেই না গাছটাকে ছুঁয়েছে, অমনি ঘুড়িটা যেন বাতাসে মাথা ঢুকে দিয়ে এমনি ওপরে উঠে গেল। তারপর দুলতে দুলতে অনেক উঁচু মগডালের মাথার উপর পড়ে আটকে রয়ে গেল। ও বিশু, বিশু, মালিকে ডাক দিয়ে কথাটা বললেন অক্ষয়বাবু। বলি, গাছটার গোড়াতে এত আগাছা কেন? ওগুলো উপড়ে ফেলে জায়গাটাকে একটু পরিষ্কার করে দাও। নিম ফুল ফোটে, মৌমাছি আসে। অলস ঘুঘু সারা দুপুর এই নিম গাছের ডালে ডালে আস্তে আস্তে হাঁটে আর নিম ফলে ঠোকর দেয়। বিশুমালিকে জিজ্ঞাসা করেন অক্ষয়বাবু, আগেও কি এত মৌমাছি আসতো বিশু? হ্যাঁ বাবু, বহুত পতঙ্গ ভি আতা হ্যায়। কি পতঙ্গ? প্রজাপতি, ফড়িং এইসব? হ্যাঁ বাবু। কিন্তু তেলাকুচা লতা কোথায় গেল? ও তো বরসাত মে আয়েগা। বিশুমালিও একদিন একটা গল্প বলে অক্ষয়বাবুর চোখের বিস্ময় আরো নিবিড় করে দিল। একটা রাতের পাখি রোজই এই নিম গাছে এসে ঘুমোয় আর ভোর হলেই চলে যায়। কি পাখি বিশু? জিজ্ঞাসা করেন অক্ষয়বাবু। নাম বলতে পারে না বিশু, কারণ বিশু সেই পাখিটাকে খুব স্পষ্ট করে আর ভালো করে কোনোদিনও দেখতে পায়নি। একদিন বিকালে যখন খুব জোরে একটা ঝড় দেখা দিল, তখন সেই বাড়ির বারান্দাতে বসেই দেখতে পান অক্ষয়বাবু নিমের ছোট্ট একটা কচি ডাল হঠাৎ ছিটকে গিয়ে একেবারে দোতলার ঘরের বন্ধ জানালার কাঁচের উপর গিয়ে আছড়ে পড়ল।
জানালাটা খুলে যায়, আর দেখাও যায় তপতি একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তপতির চোখ দুটো এত আকুল হয়ে কি দেখছে কে জানে। ঝড়ের বাতাসে আলুথালু হয়ে উঠছে তপতির ভাঙা বেনির চুল। সুচারুকে ডাক দিয়ে অক্ষয়বাবু কথাটা বলেন। মেয়ে যে এখনো বড় বেশি ভাবছে। সুচারু, কি ভাবে বলতে পারো? কি আর ভাববে? যাকে না ভেবে থাকতে পারে না তাকেই ভাবছে, আর কিছু ভাবছে না তো। সুচারু বলেন, দুমকা থেকে সত্যেন বারবার চিঠি দিচ্ছে। কাকে চিঠি দিচ্ছে? তপতিকে আর আমাকেও। কেন? এইবার কিছুদিনের জন্য, অন্তত 1 মাসের জন্য তপতিকে ছেড়ে দেবার জন্য অনেক করে লিখেছে আমাকে সত্যেন। সত্যেন কেন এত অনুরোধ করে বুঝি না। ও মা, তোমারই বা এটা কি রকমের কথা হলো? অনুরোধ না করে কি পারে? মায়ার টান আছে বলেই তো করে। কিন্তু মুশকিল হলো তপতি যেতে চায় না জানো। আমি অনেক করে বলেছি, তবু রাজি হলো না। না না, আমি বলি কি 1 মাস নয়, 8-10 দিনের জন্য তপতি একবার দুমকা ঘুরে এলেই পারে। হ্যাঁ, আমিও তাই বলেছিলাম, কিন্তু তপতি তাতেও রাজি নয়। কি বলে তপতি? তপতি বলে, যেতে যখন ইচ্ছেই করে না তখন গিয়ে কাজ নেই। দাদা বরং একবার এসে আমাকে দেখে যাক। অক্ষয়বাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই বলি। তপতি যে এই বাড়ির আলো ছায়ার সঙ্গে কিভাবে ওর মন প্রাণ মিশিয়ে দিয়েছে সেটা কোনোদিন সত্যেনের চোখে পড়েনি বলেই সত্যেন বারবার চিঠি লিখে তপতিকে দুমকাতে নিয়ে যাবার অনুমতি পেতে চায়। অক্ষয়বাবু আর সুচারু সাবধান হলে কি হবে? তপতি যখন তখন অমলের ঘরের দরজার তালা খুলে ঘরে ঢোকে আর চুপ করে বসে থাকে। অমলের বইগুলি ধুলো ঝেড়ে দিয়ে আবার আলমারির ভিতরে সাজিয়ে রাখে। আর অমলের টেবিলের দেরাজ নিজেরই একটা চাবি দিয়ে খুলে নিয়ে এক গাদা চিঠি বের করে বসে। অমলেরই কাছে লেখা তপতির যত চিঠি। 3-4টে চিঠি পড়া হয়ে গেলেই আর শান্ত হয়ে থাকতে পারে না তপতি। টেবিলের উপর মাথাটাকে নামিয়ে দিয়ে ফুঁপিয়ে ওঠে, এই চিঠির সব আশা মিথ্যে করে তুমি চলে গেলে কেমন করে? রাত যখন হয় তখন নিজের ঘরে বসে বাক্সের ভিতর থেকে বের করা চিঠিগুলোকে পড়ে। তপতির কাছে লেখা অমলের চিঠি পড়তে পড়তে তপতির চোখে এখনো পুরনো অভিমান ছটপট করে, ভুরু কুঁচকে যায়, আবার হেসেও ফেলতে হয়। না বুঝে কি চাই কত রাগের কথা, অভিমানের কথা লিখেছে। সত্যেনের চিঠি এলে খুশি হয় তপতি, কিন্তু চিঠি পড়লেই সেই খুশি মিথ্যে হয়ে যায়। সুচারুর কাছে নিজেই এসে বলে যায়, দাদা আমাকে ভয়ানক বিরক্ত করছে মা, আমি কিন্তু দুমকা যাব না। অক্ষয়বাবুও সত্যেনের চিঠি এলে অস্বস্তি বোধ করেন। সত্যেনের চিঠি যেন হাত বাড়িয়ে অক্ষয়বাবুর জীবনের শান্তিটাকে টানাটানি করতে চাইছে। তপতির ভবিষ্যতের জন্য তো সত্যেনকে ভাবতে হবে না। সে বিষয়ে ভাবনা করবার সব দায় নিয়েছে যারা, তারাই ভাবছে। এই বাড়ির বুড়ো বুড়ির জীবনের মেয়াদ তো প্রায় ফুরিয়েই এসেছে। অক্ষয় মিত্রের যা কিছু আছে, এই বাড়ি আর ব্যাংকের খাতায় জমা করা সব টাকা, সবই তপতির নামে লিখে দেবার জন্য তিনি তৈরিও হয়েছেন। উকিল কান্তিবাবুর সঙ্গে কথাও বলা হয়ে গিয়েছে। তপতির ভবিষ্যৎ কখনো টাকার অভাবে পড়ে দুঃখ পাবে না। কিন্তু সত্যেন এসে হাজির। সত্যেনকে অনেক বুঝিয়ে ফিরিয়ে দিতে চায় তপতি, কিন্তু সুচারু আবার তপতিকে অনেক বুঝিয়ে রাজি করাতে চান। না না, তোমার দাদা যখন নিজেই এসেছেন, অন্তত একবার 7টা দিনের জন্য দুমকা ঘুরে এসো। আমার কিন্তু খুব খারাপ লাগবে মা। খারাপ তো আমাদেরও লাগবে মা, কিন্তু সহ্য করতেও তো হবে। সুচারুর উপরে রাগ করে সোজা অক্ষয়বাবুর কাছে গিয়ে ডুকুরে ওঠে তপতি, আমাকে যেতে হবে নাকি বাবা?
আমাকে যেতে হবে। না না, তুমি যাবে না। চেয়ার থেকে ব্যস্তভাবে উঠে দাঁড়ান আর টলমল করতে করতে অক্ষয়বাবু যান। আমি সত্যেনকে স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি। কিন্তু সুচারু বাধা দিলেন বলেই আর সত্যেনকে স্পষ্ট করে বোঝাতে পারলেন না অক্ষয়বাবু। দুপুরবেলাটা খাওয়া দাওয়ার পর নিচের তলায় নিরিবিলি একটা ঘরে শুয়ে পড়ে থাকে সত্যেন, আর উপরের তলায় একটি ঘরে বিছানার উপর তপতির একপাশে বসে থাকেন অক্ষয়বাবু আর একপাশে সুচারু। মেয়েকে 7 দিনের জন্য দুমকা যেতে দিতে রাজি হয়েও যেন রাজি হতে চাইছে না দুটি অদ্ভুত মমতার প্রাণ। কথা বলতে গিয়ে ভিজে যায় তপতির চোখের পাতা। মা, আমার এই বিছানা যেন ঠিক এইরকম পাতা থাকে মা, গুটিয়ে রাখবে না কিন্তু। ঠিক আছে, সব ঠিক করে রাখবো, সব ঠিক করে রাখবো আমি, তুমি কিচ্ছু ভেবো না। আমি কিন্তু 7 দিনের বেশি একটা দিনও দুমকাতে থাকতে পারবো না বাবা, সে কথা দাদাকে ভালো করে বলে দিন। অক্ষয় বাবু, আমি বলে দিয়েছি তপতি, তুমি কিছু ভেবো না। সন্ধ্যা হতেই ট্যাক্সি এলো, রওনা হতে হবে। অক্ষয়বাবুর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁদতে থাকে তপতি। অক্ষয়বাবুর গলা ঘড়ঘড় করে। আমি যে কি বলবো বুঝতে পারছি না। সাবধান সত্যেন, মেয়ে যেন হঠাৎ কোনো অসুখে বিসুখে না পড়ে। সত্যেন করুণভাবে হাসে। না না, আপনি চিন্তা করবেন না। সুচারু বলেন, রাত 10টার বেশি 1 মিনিটও দেরি না করে খাবার খেয়ে নিও মা। খাবারের বাস্কেটটা সত্যেনের হাতের কাছে এগিয়ে দেন সুচারু। চলে গেল ট্যাক্সি। অক্ষয়বাবুর টলমলে শরীরটা এবার ক্লান্ত হয়ে চেয়ারের উপর বসে পড়ে। অনেকক্ষণ পরে সুচারু এসে যখন কাছে দাঁড়ান আর বেচারা সত্যেনের কথা বলতে গিয়ে হেসে ফেলেন, তখন অক্ষয়বাবুও হাসেন। সত্যেন বলেছে, আমার বোনের কাণ্ডটা দেখেছেন তো? আমি যেন কেউই নই, নিহাতি একটা বাইরের মানুষ। তপতি আমাকে মুখের উপর কত স্পষ্ট করে বলে দিল, বাবা আর মাকে ছেড়ে কোথাও থাকতে আমার ভালো লাগবে না, আমার ভয় করবে। সুচারু বলেন, যাকে 7টা দিন তো দেখতে দেখতেই পার হয়ে যাবে, তুমি আর অত মন খারাপ করো না। 7 দিনের 6টা দিন পার হবার পর রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে অক্ষয়বাবু বলেন, তাহলে কাল সকালেই একবার স্টেশনে যেতে হয়, কি বলো? সুচারু বললেন, হ্যাঁ যেও। সেই রাত্রিতে যখন মাঠের ঝিঝির ডাক ক্লান্ত হয়ে এসেছে, তখন বাগানের পাঁচিলের কাছে ঝুপ করে একটা শব্দ হয়। জেগেই ছিলেন অক্ষয়বাবু, কাজেই শব্দটাকে বেশ স্পষ্ট করে শুনলেন। কি ব্যাপার? ঘরের জানালা খুলে বাগানের দিকে তাকালেন। তারপরেই দেখতে পেলেন এক হাতে লণ্ঠন আর এক হাতে লাঠি নিয়ে পাঁচিলের কাছে ছুটোছুটি করছে বিশু মালি। চেঁচিয়ে উঠেছে বিশু, চোর চোর! তারপরেই বিশু আসে, জানালার কাছে দাঁড়িয়ে কথা বলে আর হাঁপায়। ধরতে পারা গেল না, চোরটা নিম গাছের একটা ডাল ধরে উপরে উঠেছে আর পাঁচিল টপকে ওদিকে পড়েছে আর ভেগেছে। অক্ষয়বাবু জিজ্ঞাসা করেন, কিছু নিতে পেরেছে? বিশু বলে, না। ভোর হতে আর বেশি বাকি নেই, জেগেই বসে থাকেন অক্ষয়বাবু। আর ভোর হতেই ঘর ছেড়ে বাইরে এসে বাগানের দিকে এগিয়ে যেতে থাকেন। সবার আগে মনে পড়ে আজ তপতির ফিরে আসবার কথা। সেই ট্রেনের আজ সকাল 9টার আগেই গোয়াতে পৌঁছে যাবার কথা। কিন্তু বাগানে ঢুকেই সবার আগে চোখে পড়ে বিশুমালি নিম গাছটার কাছে দাঁড়িয়ে কি যেন করছে। বিশুকে অনেকবার বলেছেন অক্ষয়বাবু, তুমি নিম গাছ থেকে দাঁতন ভাঙবে না বিশু, বাড়ির সামনে সড়কের পাশে একটা নিম গাছ আছে, যত খুশি দাঁতন ওই গাছ থেকে ভেঙে আনতে পারো। এই বিশু, क्या होता है? এগিয়ে যান অক্ষয়বাবু। এ কি কাণ্ড! নিমের মস্ত বড় একটা শক্ত ডাল ভেঙে ঝুলে রয়েছে, আর সেইটাকেই হাত দিয়ে ঠেলাঠেলি করে একেবারে ভেঙে ফেলবার চেষ্টা করছে বিশু। বিশু বলে,
চোর তোর দিয়া। চোর পালিয়ে যাবার সময় নিম গাছের এই ডাল ধরে লাফ দিয়ে পাঁচিলে উঠেছিল, তাই চোরেরই শরীরের ভারে ভেঙে গিয়েছে এত বড় ডালটা। সকাল 8টা বাজতেই অক্ষয়বাবুর স্টেশনে যাবার সব ব্যস্ততা স্তব্ধ হয়ে গেল। কারণ দুমকা থেকে একটা চিঠি এসেছে। তপতি লিখেছে, এখানে এরা আমাকে কিছুতেই ছাড়তে রাজি হচ্ছে না বাবা। আরো 7টা দিন থাকতে বলছে। আমার একটুও ভালো লাগছে না। আমি বড় জোর আর 3-4 দিন থেকেই গয়াতে ফিরে যাব। আপনি চিন্তা করবেন না। সে চিঠির 7 দিন পরেও নয়, 7 মাস পরেও নয়, আজ প্রায় 8 মাস হলো তপতি দুমকা থেকে গয়াতে ফিরে আসতে পারেনি। তবে তপতির চিঠি এসেছে। প্রথমে 1 মাসে 3টে চিঠি, তারপর 4 মাস প্রতি মাসে 1টা করে চিঠি, তারপর শেষ 3 মাসে মাত্র 2টো চিঠি। 4 মাস আগেরও একটা চিঠিতে লিখেছিল তপতি, আমার ঘরের টেবিলে যে যে জিনিস যেখানে যেখানে আছে ঠিক সেইখানেই যেন থাকে মা। আর আমার চিঠি থাকে যে কাঠের বাক্সটাতে, একবার দেখবেন তো সেই বাক্সটার তালা ঠিক করে বন্ধ আছে কিনা। বাক্সটার উপরে কোনো আজে বাজে জিনিস যেন চাপিয়ে রাখা না হয়। 2 মাস আগে তপতির যে চিঠি এসেছে তার অনেক কথার মধ্যে একটা ভালো কথাও আছে। আমার শরীর ভালো মা। দুমকাতে শালবনের পাশে পাশে বেড়াবার খুব ভালো জায়গা আছে। গয়ার ফলগুর মতো অত চওড়া নয়। আমাদের দুমকার শালবনের কাছে নদীটা ছোট হলেও জলের বেশ স্রোত আছে। আপনিও রোজ নিয়ম করে একবার বাগানে নিশ্চয়ই বেড়াবেন বাবা। তপতির শেষ চিঠিটার ভাষাটা যেন করুণ হয়ে ছটফট করছে। আমি কবে যে এখান থেকে ছাড়া পেয়ে গয়াতে ফিরে যাব কিছুই বুঝতে পারছি না বাবা, আমাকে ক্ষমা করুন। চিঠিটাকে হাতে ধরে নিয়ে অনেকক্ষণ নিজের মনেই বিড়বিড় করছিলেন অক্ষয়বাবু। আমিও যে কিছুই বুঝতে পারছি না, কি ক্ষমা করব। তপতির শেষ চিঠির উত্তর তো দেওয়াই হয়েছিল। যাই হোক মা, তুমি আর বেশি দেরি করো না, এবার চেষ্টা করে চলে এসো। বুঝতেই তো পারছো আমাদের একেবারে শূন্য হয়ে থাকতে কতটা খারাপ লাগছে। কিন্তু তপতির চিঠি আর আসে না, আসছেও না। কিন্তু তপতি আজও হঠাৎ যদি ফিরে আসে তবে দেখতেই পাবে তার ঘরের কোনো জিনিসের এই 8 মাসে একটুও নড়চড় হয়নি। সেই বিছানাও তেমনই পাতা রয়েছে। সুচারু নিজে একবার ঘরে ঢুকে পালক ঝাড়ু বুলিয়ে বিছানা থেকে ধুলো সরিয়ে দিয়ে যান। আর টেবিলের উপরে তপতির সব জিনিসই সবই ঠিক আছে। চুল বাঁধবার একটা ফিতেকে ভুল করে টেবিলের উপরে ফেলে রেখেছিল তপতি। সেই ফিতেটাও ঠিক সেই টেবিলের উপরে এক কোণে পড়ে আছে। অক্ষয়বাবুর শরীরটাও বড় ক্লান্ত। একবার চেয়ারে বসে পড়লে আর সহজে উঠতে চান না। সামান্য একটা শব্দ শুনলে চমকে ওঠেন। বাড়ির সামনে সড়কে একটা কিছু নড়ে চড়ে উঠলেই চোখ দুটো বড় হয়ে তাকায়। তবে মাঝে মাঝে বাগানে বেরিয়েও আসেন, হয় সকালে নয় বিকালে কিংবা সন্ধ্যায়। কিন্তু খুবই আনমনার মতো ঘুরে বেড়ান অক্ষয়বাবু। ডালিম ফুল ফুটেছে, কিন্তু চোখে পড়ে না। কত গাজীপুরি গোলাপের কুঁড়ি কতবার ফুটে উঠল, কিন্তু দেখবার জন্যে 2 চোখ অপলক করে এগিয়ে যেতে পারেন না। কিন্তু এ কি, একদিন হঠাৎ নিম গাছটার কাছে থমকে দাঁড়ালেন অক্ষয়বাবু। এটা তো বৈশাখ মাস, নিমের মাথা তো এত ন্যাড়া হয়ে থাকবার কথা নয়। নিমের পাতা গেল কোথায়? শুকনো হয়ে ঝরেই গিয়েছে? না, নাকি এই ফাল্গুনে গাছে নতুন পাতা ধরেই নি? বিশু, বিশু! রাতের পাখিটা কি আজকাল ঘুমোতেও আসে না? বিশু হাসে, না, গাছে যদি ভালো করে পাতা ধরে তবে আবার আসতে পারে। নিমের ন্যাড়া ন্যাড়া ডালগুলি ঝড়ের আভাসে আর দোলে না, শুধু
নড়বড় করে। আষাঢ় মাসের প্রথম দিন খুব বৃষ্টি হয়ে গেল, তবু ওই নিমের গাছে কোনো নতুন পাতার সবুজ ছিটেও ফুটে উঠল না। আষাঢ়ের আরও কয়েকটা দিন পার হয়ে গেল। একদিন সকালবেলায় খুব কড়া রোদের আলোতে সারা বাগান ভরে গেল। সেদিন বিকেলে বাগানে বেড়াতে গিয়ে হঠাৎ চমকে উঠলেন অক্ষয়বাবু। দেখলেন নিমটার বুকে একটা গজাল বিঁধে রয়েছে। কে কে করলে এই কাণ্ডটা? বিশু মালিকে জিজ্ঞেস করতেই বুঝতে পারলেন অক্ষয়বাবু এটা বিশুমালিরই একটা দরকারের গজাল। কাপড় শুকোতে দেবার জন্য দড়ি টাঙাতে হবে, তাই নিম গাছটার বুকে ওই গজাল পুঁতে দিয়েছে। অক্ষয়বাবু বললেন, এই গাছটাতে গজাল না পুঁতলে কি চলতো না বিশু? বিশু বলে, এই গাছে আর কোনো জোর নেই বাবু। কেন? গাছের শিকড় ইঁদুরে কুড়ে খেয়েছে। কোথায় ইঁদুর? সে কি আর চোখে দেখতে পাবেন? মাটির তলায় ইঁদুরের রাস্তা আছে। পাঁচিলের ওদিক থেকে ইঁদুর এদিকে এসে গাছের শিকড় কুড়ে দিয়ে চলে যায়। বাহ, খুব অদ্ভুত ব্যাপার তো। বলতে বলতে চলে যান অক্ষয়বাবু। আর বাগানে ঘুরে বেড়াতে ইচ্ছে করে না। আর বেরিয়ে দেখবারই বা কি আছে? সেই তো যত পেয়ারা, আতা আর ডালিম। ঠাসাঠাসি এক গাদা সূর্যমুখীর গায়ের উপরে ফড়িং উঠছে। মূলোর ক্ষেতের জলে ম্যাং লাফিয়ে বেড়ায়। কয়েকদিন পরে একদিন দেখলেন শুকনো মরা নিম গাছটার ধরটাই আর নেই। বিশুমালি গাছটাকে কেটে চেলা করে রেখে দিয়েছে। গাদা করে রাখা নিমের চেলার উপর গিরগিটি ঘুরছে। বিকেলের রোদ মরে গিয়ে আবার মেঘ ঘনিয়ে উঠতে বিশুমালি তাড়াতাড়ি হাত চালিয়ে নিমের ওই চেলা কাঠের গাদা ঝুড়িতে তুলে নিয়ে সরিয়ে দিল। রান্নাঘরের চালার নিচে জড়ো করে রেখে দিল। না, সেই নিমের আর কোনো চিহ্ন রইল না। যেখানে নিমটা দাঁড়িয়েছিল সেখানে এখন কাঁচা মাটি ফুলে ফুলে রয়েছে। রাতের পাখিটা যদি কোনো সন্ধ্যায় ফিরেও আসে, তবে একটা নিশ্চিহ্ন স্মৃতির শূন্যতা দেখে খুব আশ্চর্য হয়ে চলে যাবে। ভিতরের বারান্দার চেয়ারে চুপ করে বসে বিকেলের আকাশের মেঘের দিকে একবার তাকালেন অক্ষয়বাবু। তারপর ডাকলেন, পঞ্জিকাটা একবার দিয়ে যাও তো সুচারু। কে জানে পঞ্জিকা খুলে কি দেখলেন আর কি খুঁজে বার করলেন অক্ষয়বাবু, কিন্তু পঞ্জিকাটা হাতেই ধরে রাখলেন। সন্ধ্যা হলো, তবু ওভাবে অনেকক্ষণ বসে থাকবার পর চমকে উঠলেন। তারপর উঠে দাঁড়ালেন। বাহ, বেশ সুন্দর বাঁশি বাজাচ্ছে কারা? নিকটে নয়, অনেক দূরে। বোধহয় ফল্গুর ধারে গয়লাদের কোনো বস্তিতে বাঁশি বাজছে। মেঘলা রাতের ভিজে বাতাসে ভেসে ভেসে সেই বাঁশির শব্দ যেন আরো মিষ্টি হয়ে গিয়েছে। অনেক রাতে বিছানাতে শুয়ে পড়ে থাকলেও ঘুমোতে পারেন না অক্ষয়বাবু। মাথায় পাখার বাতাস দিয়ে সুচারু বললেন, আজ হঠাৎ এরকম করছো কেন? অক্ষয়বাবু হাসতে চেষ্টা করলেন। কিছু না, শুধু ভাবছি আজ রাতে গোয়ালাদের বস্তির বাঁশির শব্দটাকে শুনতে এত ভালো লাগলো কেন? তবে ভোরের দিকে ঘুমিয়েই পড়লেন অক্ষয়বাবু। কিন্তু সকাল হতেই ধড়ফড় করে জেগে উঠলেন। ভিতরের বারান্দায় এসে চেয়ারের উপর বসে পড়লেন। চোখে পড়ে অক্ষয়বাবুর বাগানের পাঁচিলের ওখানে, যেখানে নিম গাছটা ছিল, ঠিক সেখানে কাঁচা মাটির উপর হাত চালিয়ে কাজ করছে বিশুমালি। হ্যাঁ, সেখানে একটা বাতাবি লেবুর চারা পুঁতে ফেলেছে বিশু। বিশুর কাছে একটা জল ভরা মাটির ঘর। সেই ঘর থেকে জল তুলে নিয়ে গাছের গোড়ায় 2-4 বার ছিটিয়ে দিল বিশু। তারপর হাত ধুয়ে ফেলল। অক্ষয়বাবু ডাকলেন,
শোনো সুচারু, সুচারু, বলো। মেয়ে আর আসবে না। চমকে ওঠেন সুচারু। উমা, কেন? মেয়ের যে বিয়ে হয়ে গিয়েছে। সুচারু বললেন, কে বললে? এই তো পঞ্জিকাটা এখানেই তো রয়েছে, একবার দেখে নিলেই পারো। শেষ হলো আজকের গল্প, সুবোধ ঘোষের লেখা গল্প রাতের পাখি। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশান কিন্তু অবশ্যই অন রাখবেন। আর আপনাদের অবসরের সময়, দিনের যে কোনো একটি সময়, অবশ্যই আমার কবিতা পাঠ চ্যানেলটি একবার ভিজিট করবেন। আশা করছি আপনারা প্রত্যেক দিনই একটি করে নতুন গল্প শুনতে পাবেন। আমি চেষ্টা করি প্রতিদিনই একটি করে নতুন গল্প আপনাদের পড়ে শোনাতে। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মতামত। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।